সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস এর আলোকে পর্যায় সারণীতে মৌলের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরুতেই আজকে 3D ব্লক মৌলসমূহের গলনাঙ্কের বিষয়টি নিয়ে আলোচনা করি। তোমরা এখানে লক্ষ্য করো যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি মৌল রয়েছে 3D ব্লকের মধ্যে। এই 10টি মৌলের গলনাঙ্কের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে জিঙ্ক থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গ্র্যাজুয়ালি তাদের গলনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। তারপর ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে গলনাঙ্ক হ্রাস পেয়েছে এবং এরপরই আয়রনের ক্ষেত্রে গলনাঙ্ক বৃদ্ধি পেয়েছে 1536°C এবং এরপর কোবাল্ট থেকে জিঙ্ক পর্যন্ত পর্যায়ক্রমে এদের গলনাঙ্ক হ্রাস পেয়েছে। তাহলে দেখো যে 3D ব্লকের মধ্যে যে 10টি মৌল রয়েছে, এই 10টি মৌলই হচ্ছে ধাতু। ধাতুর মধ্যে সাধারণত থাকে ধাতব বন্ধন, আর ধাতব বন্ধনের দৃঢ়তা বা শক্তিমাত্রা নির্ভর করে ধাতব পরমাণুতে সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রনের সংখ্যার উপর। কারণ ইলেকট্রনের সঞ্চরণশীলতা যত বেশি হবে, ধাতব বন্ধনের দৃঢ়তা তত বেশি হবে এবং তার গলনাঙ্ক তত বেশি হবে। সেই হিসেবে স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত একটি একটি করে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জন্য সঞ্চরণশীল বিজোড় ইলেকট্রন এর সংখ্যা বৃদ্ধির কারণে ভ্যানাডিয়াম পরমাণুতে ধাতব বন্ধনের শক্তিমাত্রা বেশি। এ কারণেই ভ্যানাডিয়ামের গলনাঙ্ক এই তিনটি মৌলের মধ্যে বেশি। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে ক্রোমিয়ামের মধ্যে 6টি বিজোড় ইলেকট্রন, কিন্তু ক্রোমিয়ামের গলনাঙ্ক কিন্তু ভ্যানাডিয়ামের চেয়ে কম। এর কারণ হচ্ছে যে ভ্যানাডিয়াম পরমাণুর ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা। তোমরা লক্ষ্য করো, নিশ্চয়ই মনে আছে যে পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা বেশি। ইলেকট্রন বিন্যাস যত বেশি স্থিতিশীল হবে, ইলেকট্রনের সঞ্চরণশীলতা তত হ্রাস পাবে, আর সঞ্চরণশীলতা হ্রাস পেলে ধাতব বন্ধনের শক্তিমাত্রা বা দৃঢ়তা হ্রাস পায়, আর সেটা হ্রাস পেলে তাদের গলনাঙ্ক কমে যায়। তাহলে এই কারণে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুইটা পরমাণুর গলনাঙ্ক কম, কারণ ক্রোমিয়ামের চেয়ে ম্যাঙ্গানিজের স্থিতিশীলতা কিন্তু আরও বেশি। এটা হচ্ছে পূর্ণ, এটা অর্ধপূর্ণ। এর পরবর্তী মৌল আয়রনের ক্ষেত্রে দেখো, আয়রনের 4টি বিজোড় ইলেকট্রন আছে এবং আয়রনের ইলেকট্রন বিন্যাসটি ম্যাঙ্গানিজের মতো স্থিতিশীল না হওয়ার জন্য ম্যাঙ্গানিজের চেয়ে আয়রনের গলনাঙ্ক বেশি হয়েছে। আয়রনের পরবর্তী কোবাল্ট থেকে জিঙ্ক পর্যন্ত 4টি মৌলে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং হ্রাস পাওয়ার কারণে ইলেকট্রনের সঞ্চরণশীলতাও হ্রাস পেয়েছে এবং সঞ্চরণশীলতা হ্রাস পাওয়ার কারণে তাদের মধ্যে ধাতব বন্ধনের শক্তিমাত্রা বা দৃঢ়তা হ্রাস পেয়েছে, আর এ কারণেই এদের গলনাঙ্ক ধীরে ধীরে কমে গিয়েছে। তাহলে এই বিষয়টাকেই এখানে গ্রাফে উপস্থাপন করেছি। তোমরা দেখো যে 21 থেকে 23 অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তারপরে ভ্যানাডিয়ামের পরবর্তী দুটি মৌল ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে গিয়ে হ্রাস পেয়েছে। ম্যাঙ্গানিজের পরবর্তী মৌল হচ্ছে আয়রন, বৃদ্ধি পেয়েছে এবং আয়রন থেকে শুরু করে একেবারে জিঙ্ক পর্যন্ত এদের গলনাঙ্ক ধীরে ধীরে হ্রাস পেয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই 3D ব্লকের মৌলসমূহের গলনাঙ্ক নিয়ে যদি সৃজনশীল প্রশ্ন হয়, সেক্ষেত্রে এই গ্রাফটি সাধারণত উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য তোমরা অবশ্যই বিষয়টি মনোযোগ সহকারে পড়বে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগের ক্লাসে বলেছিলাম অবস্থান্তর ধাতু নিয়ে। আজকে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করব। অবস্থান্তর ধাতুর 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। 1, পরিবর্তনশীল জারণ অবস্থা। 2, জটিল যৌগ গঠন।
3 হচ্ছে রঙিন যৌগ গঠন, 4 প্রভাবক রূপে ক্রিয়া, 5 হচ্ছে প্যারাচুম্বকত্ব ধর্ম। তবে প্রথমেই আমরা দেখি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শনের কারণ। লক্ষ্য করো যে অবস্থান্তর ধাতুর মধ্যে n-1 d ও ns অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, সেটা ns ও np অরবিটালের শক্তির পার্থক্যের তুলনায় কম থাকে, যে কারণে ns অরবিটাল থেকে দুটি ইলেকট্রন অপসারিত হয়ে যাওয়ার পরেও n-1 d অরবিটাল থেকে ইলেকট্রন পর্যায়ক্রমে অপসারিত হওয়ার সুযোগ পায়, আর এ কারণে এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে থাকে। এক্ষেত্রে ns অরবিটাল থেকে ইলেকট্রন চলে যাওয়ার পরে যে আয়ন সৃষ্টি হয়, সেই আয়নের ডি অরবিটালে ইলেকট্রন অসম্পূর্ণ থাকার কারণে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতা কম, যে কারণে স্থিতিশীলতা অর্জনের জন্য সেই ডি অরবিটাল থেকেও কিছু সংখ্যক ইলেকট্রন দান করে আয়নটি সুস্থিত অবস্থায় আসে। আর এজন্যই প্রধানত অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এখানে একটি ছকের মধ্যে 3D ব্লকের মৌলসমূহের জারণ অবস্থা দেখানো হয়েছে। তোমরা লক্ষ্য করো, এর মধ্যে আমি কিছু বোল্ড করে দিয়েছি। বোল্ড করে এগুলো দিয়ে বোঝানো হয়েছে এদের স্থিতিশীল জারণ অবস্থা। তাহলে আমরা এর দ্বিতীয় যে বৈশিষ্ট্য অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন, সেই জটিল যৌগ গঠন প্রক্রিয়াটি আমরা লক্ষ্য করি যে আমরা দেখি যে অবস্থান্তর মৌলের পরমাণুতে যে খালি অরবিটাল আছে, সেই খালি অরবিটালের সাথে কিছু সংখ্যক অণু বা আয়ন যারা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের সাথে জটিল কাঠামোর আয়ন সৃষ্টি করে। মূলত এই জটিল আয়ন বিশিষ্ট যে যৌগ, সেটাকেই বলা হয়ে থাকে জটিল যৌগ। এখানে উল্লেখ্য যে জটিল যৌগ গঠন করার সময় যে সকল পরমাণু বা অণু বা যা আয়ন যারা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করে তাদেরকে বলা হয় লিগ্যান্ড, আর অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের সাথে লিগ্যান্ডগুলো যত জোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়, সেই সন্নিবেশ বন্ধনের সংখ্যাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তাহলে লক্ষ্য করো যে লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের ইলেকট্রনগুলো যথাসম্ভব যুগলবদ্ধ হয়ে অরবিটাল খালি করে দেয়, এবং সেই খালি অরবিটালগুলো বিভিন্ন প্রকার অরবিটাল সংকরণ দ্বারা সমশক্তি সংকর অরবিটাল গঠন করে, এবং পরে এই সংকর অরবিটালের সাথেই প্রধানত লিগ্যান্ডগুলো সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল আয়ন গঠন করে। আমরা দুটো উদাহরণ দেখি। টেট্রাঅ্যামিন কিপ্রিক আয়নের ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে কপার আয়নের মধ্যে sp2d সংকরণ হয় এবং 4টি সমশক্তি সম্পন্ন sp2d অরবিটাল সৃষ্টি হয়, এবং সেই 4টি sp2d অরবিটালে 4টি অ্যামোনিয়া লিগ্যান্ড 4 জোড়া ইলেকট্রন দান করে 4টি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে এই টেট্রাঅ্যামিন কিপ্রিক আয়ন নামক জটিল আয়ন গঠন করে। এক্ষেত্রে কপার আয়নের সাথে 4টি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে কপার আয়নের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4। এখানে আরও একটি আয়ন তোমরা দেখতে পাচ্ছ, হেক্সাসায়ানোফেরেট। এখানে sp3d2 সংকরণ হয়েছে, অর্থাৎ 6টি সমশক্তি সম্পন্ন sp3d2 অরবিটালে 6টি সায়ানাইড লিগ্যান্ড 6 জোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয়ে এই হেক্সাসায়ানোফেরেট আয়নটি গঠন করেছে, এবং এখানেও আয়রনের সাথে 6টি লিগ্যান্ড যুক্ত হওয়ার কারণে এই আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি জটিল যৌগের গঠন প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এর পরবর্তীতে দেখি অবস্থান্তর ধাতুর রঙিন আয়ন বা রঙিন আয়ন বা যৌগ গঠন প্রক্রিয়া দেখি। তোমরা এখানে লক্ষ্য করো যে অবস্থান্তর ধাতুর পরমাণুতে সমশক্তি সম্পন্ন 5টি ডি অরবিটাল রয়েছে। এই অবস্থাটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা বা সমশক্তি সম্পন্ন অবস্থা। এখন লিগ্যান্ডের অরবিটালের ইলেকট্রনগুলো যখন এই সমশক্তি সম্পন্ন ডি অরবিটালের নিকটবর্তী হয়, তখন
লিগ্যান্ডের অরবিটালের ইলেকট্রনের সাথে এই ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয়, আর এই বিকর্ষণের কারণে ডি অরবিটাল দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। নিম্ন শক্তির স্তরে থাকে 3টি ডি অরবিটাল এবং উচ্চ শক্তির স্তরে থাকে 2টি ডি অরবিটাল, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এটাকে, এই অবস্থাটার নাম হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুসারে এই বিকর্ষণের কারণে ডি অরবিটালের এই বিভক্তিকরণ প্রক্রিয়াকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট। আর উচ্চ শক্তির ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এই দুটি অরবিটাল সেটকে প্রকাশ করা হয় ইজি দিয়ে, আর নিম্ন শক্তির সম্পন্ন এই 3টি ডি অরবিটালকে প্রকাশ করা হয় টি টু জি দিয়ে। তাহলে এই দুই ধরনের অরবিটালের মধ্যে যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুসারে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি। তবে প্রধানত এই ডেভিয়ের মান দৃশ্যমান আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং সেটাই প্রধানত শোষিত হয়, আর অবশিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটি প্রতিফলিত হয় এবং অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়ন সেই বর্ণযুক্ত হয়। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটি শোষিত হবে, অবস্থান্তর ধাতু বা পরমাণু দ্বারা গঠিত যৌগের বর্ণ হবে তার সম্পূরক। তো শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আরও একটি বৈশিষ্ট্য অবস্থান্তর ধাতুর প্রভাবক রূপে ক্রিয়া। তাহলে তোমরা জানো যে ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবক দুই রকম হয়, একটি হচ্ছে সমসত্ব প্রভাবক, অপরটি হচ্ছে অসমসত্ব প্রভাবক। তাহলে সমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়াটি সম্পন্ন হয় সাধারণত অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে, আর অসমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমি প্রথমেই দেখি অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রভাবক তার প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে বিক্রিয়কের মধ্যে কোনো একটি বিক্রিয়ক, যেমন এখানে সালফার ডাইঅক্সাইড প্রভাবক রূপে ব্যবহার করা হয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। একটি বিক্রিয়ক প্রভাবকের সাথে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ গঠন করবে। এখানে সালফার ট্রাইঅক্সাইডের পাশাপাশি যে ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড গঠন করেছে এটাই হচ্ছে সেই অন্তর্বর্তী যৌগ, এবং এই অন্তর্বর্তী যৌগ পরবর্তীতে বিযোজিত হয়, অর্থাৎ এই অন্তর্বর্তী যৌগের সাথে অপর বিক্রিয়ক যেমন অক্সিজেন বিক্রিয়া করে প্রভাবকটি পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তাহলে এই দুটি বিক্রিয়াকে যদি আমি যোগ করি তাহলে ওভারঅল রিঅ্যাকশনটি হচ্ছে আমাদের এটি। তাহলে সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কের মধ্যে কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়া করে অন্তর্বর্তী যৌগ গঠন করবে এবং সেই অন্তর্বর্তী যৌগ অপর বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে প্রভাবকটি অবমুক্ত হবে এবং বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটবে। এবার আসি অসমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়া, যেটি অধিশোষণের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, এবং এই অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবন ক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। তোমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছ। দেখো, এখানে A2B2 বিক্রিয়ক উৎপাদ হচ্ছে 2 মোল AB এবং প্রভাবক রূপে ব্যবহার করা হয়েছে আয়রনকে। এখানে একটি নীল ব্লক দেওয়া আছে, মনে করো যে এটি হচ্ছে আয়রন প্রভাবকের পৃষ্ঠতল বুঝিয়েছি আমি এখানে। তাহলে প্রথম ধাপে লক্ষ্য করো যে বিক্রিয়কের মধ্যে কোন একটি বিক্রিয়ক স্থানিক বিন্যাস মতে যে একটি অণুর একটি প্রান্ত, যেমন A2 অণুর 2টা প্রান্ত রয়েছে, একটি প্রান্ত প্রভাবকের পৃষ্ঠতলে অধিশোষিত হয়েছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ধাপে অধিশোষিত প্রান্তের সাথে অপর প্রান্তের মধ্যবর্তী যে বন্ধন, সমজীবী বন্ধন, এই যে লক্ষ্য করো এই বন্ধনটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এই দুর্বল প্রান্তকেই অপর বিক্রিয়ক, যেমন এখানে B2 রয়েছে, এই B2 এখানে আক্রমণ করবে এবং অপেক্ষাকৃত নিম্ন শক্তির সক্রিয়ণকৃত জটিল যৌগ গঠন করবে। এরপর আসি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে
এই সক্রিয়ণকৃত জটিল যৌগ বিযোজিত হয়ে নতুন অণু সৃষ্টি করে এবং প্রভাবক পৃষ্ঠে তখনও আটকে থাকে এবং সর্বশেষ ধাপে উৎপাদ অণুসমূহ প্রভাবকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয় এবং বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটে। তাহলে এভাবেই অসমসত্ব প্রভাবক অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে তার প্রভাবন ক্রিয়াটি সম্পন্ন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্যারাচুম্বকত্ব ধর্ম। তবে প্যারাচুম্বকত্ব ধর্ম অর্থাৎ প্যারাচুম্বকীয় পদার্থ বলতে আমরা বুঝি যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় ওইসব পদার্থকে প্যারাচুম্বকীয় পদার্থ বলা হয়ে থাকে। সাধারণত অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের মধ্যে বেজুর ইলেকট্রন থাকার কারণে এরা সাধারণত প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। কোনো পরমাণু প্যারাচুম্বকীয় আকর্ষণ দ্বারা এর ইলেকট্রন বিন্যাসের মধ্যে কয়টি বেজুর ইলেকট্রন থাকে তাও আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।